উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ এই দুটো শব্দ আপনারা একটু ইদানিং বেশি শুনে থাকবেন। উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ নিয়ে অনেকেরই এখন স্পষ্ট ধারণা নেই। চলুন আমরা জেনে আসি উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ কি। বাংলাদেশে এতদিন এক কক্ষ বিশিষ্ট সংসদ ছিল, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। তার মানে কি সেসব আইনসভা দুটি আলাদা আলাদা কক্ষে বসে? নিশ্চয়ই না। নিম্নকক্ষে আইন প্রণয়ন করা হবে। সারা দেশ থেকে সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিরা আইন প্রণয়ন করবে নিম্নকক্ষে। সাধারণত বাজেট, বিল, নীতি নির্ধারণ এই বিষয়গুলো নিম্নকক্ষে আলোচনা করা হয়, অর্থাৎ প্রতিনিধিরা এখানে আইন প্রণয়ন করে। তাহলে উচ্চকক্ষে যারা থাকেন তারা কি উপরে বসবেন? না, নিম্নপক্ষ যে আইন প্রণয়ন করবে উচ্চকক্ষে সে আইন যাচাই বাছাই করা হবে। এখানে সাধারণত প্রদেশ, রাজ্য বা অঞ্চলের প্রতিনিধি বা মনোনীত সদস্যরা থাকবেন। বাংলাদেশে প্রচলিত এক কক্ষ বিশিষ্ট সংসদে আসন থাকে 350টি, যার মধ্যে 300টি আসনে প্রতিনিধিরা জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হন। বাকি 50টি আসন থাকে নারীদের জন্য সংরক্ষিত। আগামী সংসদ যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয়, প্রচলিত নিম্নকক্ষের পাশাপাশি থাকবে উচ্চকক্ষ। নিম্নকক্ষে আসন থাকবে মোট 400টি। প্রচলিত পদ্ধতিতে জনগণের সরাসরি ভোটে 400 আসনে প্রতিনিধিরা নির্বাচিত হবেন, আর উচ্চকক্ষে আসন থাকবে 105টি। উচ্চকক্ষে 100টি আসন নির্বাচিত হবে আনুপাতিক প্রতিনিধিত্বে। আনুপাতিক প্রতিনিধিত্ব বিষয়টি বেশ কঠিন হয়ে যাচ্ছে না? চলুন সহজ করে বলি। অর্থাৎ রাজনৈতিক দলগুলো সারা দেশে যত ভোট পাবে সেই অনুপাতেই তারা উচ্চকক্ষে আসন পাবে। উদাহরণ দিয়ে বলি, একটি দল যদি 30% ভোট পায় তাহলে উচ্চকক্ষে তার 30 জন প্রতিনিধি থাকবে। কিন্তু আসন তো ছিল 105টি, 5টি আসন গেল কই? উচ্চকক্ষের বাকি 5টি আসন থাকবে রাষ্ট্রপতির হাতে। সমাজে পিছিয়ে পড়া বিভিন্ন অংশে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই 5 আসনে সংসদ সদস্য মনোনয়ন দিবে রাষ্ট্রপতি। তাহলে আগামী সংসদ কেমন হবে? একটি কক্ষে নাকি দুটি কক্ষে? এই সব কিছুর উত্তর পাওয়া যাবে গণভোটে। অর্থাৎ ঐকমত্য কমিশনের সংস্থার প্রস্তাবে অনুযায়ী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়টি গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তখনই গঠিত হবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। আর এর মধ্য দিয়েই প্রথমবারের মতো বাংলাদেশে যাত্রা শুরু করবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা।